নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব লেখক নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গোয়েন্দা গল্প ছায়া মৃত্যু। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গোয়েন্দা গল্প ছায়া মৃত্যু। আশ্চর্য আশ্চর্য বলতে বলতে এক প্রকার ঝড়ের মতোই যেন ফ্যাটি গুপ্ত এসে ঘরের মধ্যে ঢুকল। গ্রীষ্মের প্রচণ্ড তাপে যেন সমস্ত শহরটা ঝলসে যাচ্ছে। কিরিটির জানালা দরজায় খসখস দেওয়া, দিনের বেলাতেও প্রায়ান্ধকার। দোতলার ঘরটার মধ্যে আমরা কয়েকজনে মিলে জটলা পাকাচ্ছিলাম। মাঝে মাঝে কাঁচা আমের শরবতের গ্লাসে চুমুক দিচ্ছিলাম আরাম করে। কিরিটি একটা আরাম কেদারার মধ্যে গা ঢেলে দিয়ে চোখ বুঝে বোধহয় নিজের চিন্তায় তন্ময় হয়েছিল। ধানবাদের একজন লক্ষপতি মাইনের মালিক একটা খুনের মামলায় পড়ে ওর শরণাপন্ন হয়েছেন। আজ কয়দিন ধরে তারই জালে ও জড়িয়ে আছে। চোখ না খুলেই ও প্রশ্ন করে, কি আশ্চর্য ডাক্তার? আশ্চর্য নয়, এত বড় ঘোরেল বাস্তুঘুঘু রামশঙ্কর চৌধুরী কিনা শেষ পর্যন্ত এমনি করে অপঘাতে মারা গেল। আশ্চর্য, আমরা তো কোনো দিন ভাবিনি। যাহা ভাবনাই তাহা যে হইবেই না কে কহিল ডাক্তার? সত্যি মিস্টার রায়, ঠাট্টা নয়, সিরিয়াস। নিশ্চয়ই শুধু সিরিয়াস নয়, মারাত্মকও বটে। আমি ইতিমধ্যে উঠে এক গ্লাস শরবত ফ্যাটিগুপ্তের দিকে এগিয়ে দিলাম। আগে একটু ঠান্ডা হয়ে নিন স্যার। ম্যাঙ্গো শরবত, এক্সেলেন্ট, 1000 থ্যাঙ্কস। শরবতের গ্লাসটা হাতে নিতে নিতে ফ্যাটি বলে, এক চুমুকেই গ্লাসটা শেষ করে বলে, প্লিজ ওয়ান মোর সুব্রতবাবু। আমি আবার গ্লাস ভর্তি করে দিলাম। ছায়া, স্রেফ একটা ছায়া দেখে লোকটা পটল তুললে, উইদাউট এনি প্রোটেস্ট। আবার ফ্যাটি বলে, ছায়া? কার ছায়া? সুশান্ত প্রশ্ন করে। কার আবার? ছায়া কার হয়? কায়ার? কায়ার ছায়া? কিরিটি মৃদু হেসে বলে, তাই তো জিজ্ঞাসা করছি ফ্যাটিকে, সেই কায়াটা কার, যিনি অমন মারাত্মক ছায়া বিস্তার করেন? সুশান্ত বললে, তোমরা সব তর্কই করবে না ব্যাপারটা শুনবে? ফ্যাটি বলে ওঠে, শুনতেই তো চাই, কিন্তু তুমি বলছো কই? সুশান্ত আবার বলে। বিনয় বাধা দিয়ে বলে ওঠে, লিসন ফ্যাটি, ইফ ইউ স্টার্ট আ ট্র্যাশ ঘোস্ট স্টোরি অ্যাট দিস আনআর্থলি আওয়ার, আমি ঠিক তোকে খুন করে ফেলবো এবং করেঙ্গে ইয়া মরেঙ্গে। আহ বিনু, লেট হিম স্পিক। কি বলতে চাই ও শোনাই যাক না, সুশান্ত বলে। হ্যাঁ হ্যাঁ, বলতে দিন ডাক্তারকে, কি উনি বলতে চান আমি বলি। রামশঙ্কর চৌধুরীকে তোমরা চেনো কিনা জানি না, ফ্যাটিগুপ্ত শুরু করে। লোকটা যে প্রচণ্ড একটা কিছু ধনী তা নয়, বাড়ি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, লেখাপড়া সাধারণ বিয়ে। তবে হ্যাঁ, লোকটার বুদ্ধি ছিল, যাকে বলে কমন সেন্স, ছিল অসাধারণ। হি গট এভরিথিং, কিরিটি মৃদু কণ্ঠে বলে ওঠে। আর দেখতে লোকটা অত্যন্ত কুৎসিত, বেঁটে রোগাটে চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা রুক্ষ চুল, দিবা রাত্র খুক খুক করে কাশছে, তবে টিবি নয়। কেমন করে জানলেন? প্রশ্ন করলাম এবারে আমি।
ডাক্তারেরা বলেছে বহুবার পরীক্ষা করে, এবং উল্টে পাল্টে পরীক্ষা করে বলেছে, বুঝলেন? রাগত ফ্যাটি জবাব দেয়। তারপর আমি প্রশ্ন করি। রামশঙ্কর বিবাহ করেনি জীবনে, কারো চাকরিও করেনি জীবনে, এবং জমিদারিও নেই, অথচ লোকটার অভাবও কোনো দিন দেখিনি। একটা চামড়ার পার্স সর্বদাই বুক পকেটে থাকতো। সেই পার্সে থাকতো 100 টাকার একটা নোট ও কিছু খুচরো টাকা পয়সা। সেটা সে সর্বদা সকলকে গর্ব ভরে দেখাতো। হঠাৎ কিরিটি আবার কথা বললে। একটা কথা, ইফ ইউ ডোন্ট মাইন্ড ডাক্তার, রামশঙ্কর যখন মারা গেলেন তখন তার পার্সে সেই 100 টাকার নোটটা ছিল না। আর একটা কথা, পার্সটা অক্ষত ছিল তো? না, একটা আরাম কেদারের উপরে মৃতদেহটা অর্ধশায়িত অবস্থায় ছিল, এবং ঠিক তার পাশেই পার্সটা পড়েছিল, ছিঁড়ে দুটুকরো করা। কিন্তু আশ্চর্য, হাউ কুড ইউ গেস? কি করে বুঝলেন? বলছি, আগে আপনি আপনার ছায়ার গল্পটা শেষ করুন। কিরিটি মৃদু স্বরে জবাব দেয়, চোখ বোঁজা অবস্থাতেই। কিন্তু ছায়া দেখে লোকটা মারা গিয়েছে, আপনি বিশ্বাস করেন মিস্টার রায়? ফ্যাটি প্রশ্ন করে। নিশ্চয়ই করি, যখন কায়া ছাড়া ছায়া হয় না, কিরিটি জবাব দেয়। সত্যি তাহলে জলজ্যান্ত লোকটা সামান্য একটা ছায়া দেখেই পটল তুললে? সুশান্ত বলে। মারা যখন গেছেই তখন তো সে সম্পর্কে কারো দ্বিমত নেই, তবে নিজেই মরেছে না কেউ মেরেছে লোকটাকে, সেই হচ্ছে কথা, কিরিটি বলে। মানে whether it is a case of natural death or a homicide, কিরিটি বলে। অত্যন্ত সহজ সরল পরিহাসের মধ্যে একটু আগে যে ব্যাপারটা শুরু হয়েছিল, হঠাৎ কিরিটির শেষের কয়টি কথায় সমস্ত পরিস্থিতিটাই যেন মুহূর্তে অন্য রূপ নিল। প্রায়ান্ধকার ঘরটার মধ্যে যেন একটা থমথমে ভাব হঠাৎ নেমে এলো। কই ডাক্তার, ফিনিশ আপ ইয়োর স্টোরি, কিরিটি হঠাৎ আবার তাগিদ জানালো। আমাদের ঠিক পাশের বাসাতেই রামশঙ্কর থাকত। ফ্যাটিগুপ্ত তার অর্ধসমাপ্ত কাহিনী আবার বলতে শুরু করেন। দোতলা 4 কামরাওয়ালা ছোটোখাটো একখানা বাড়ি। বাড়িতে লোকজনের মধ্যে রামশঙ্কর, তাঁর এক খুড়তুতো ভাই নরেন্দ্র আর জগা। রামশঙ্করের বয়স 50-এর কোঠায়। মুখে কথাবার্তায় লোকটা কিন্তু অত্যন্ত ভদ্র ও মিশুকে ছিল। অত্যন্ত ব্যয়ও ছিল লোকটা। তারপর কিরিটি প্রশ্ন করলে। রামশঙ্করের ভাইটি কিন্তু ঠিক উল্টো প্রকৃতির, অত্যন্ত বদমেজাজি ও খরুচে। মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে খরচপত্র সম্পর্কে রামশঙ্করের খিটিমিটি চলত শুনতে পেতাম। রামশঙ্কর ভাইকে বলতো, অপচয়ে লক্ষ্মী খুন না হন নিরু, সংযমী সুখ। দাদার কথায় নীরেন্দ্র প্রতিবাদের ঝড় তুলত। রামশঙ্করের সংসারে আপনার বলতে কেউ ছিল না বলেই হয়তো নীরেন্দ্রর প্রতি তাঁর স্নেহটা ছিল একটু বেশি। যা হোক, এইভাবেই দিন চলছিল। রামশঙ্কর সম্পর্কে একটা গুজব প্রায়ই শোনা যেত। লোকটার নাকি কোনো গুপ্তস্থানে জমানো অনেক টাকা কড়ি লুকানো আছে। অবশ্য বলা বাহুল্য, রামশঙ্কর কোনো দিনই তা স্বীকার করত না। সেই সম্পর্কে কোনো কথা বললে রামশঙ্কর মৃদু হেসে বলতো,
গুজবকে আমি ঘৃণা করি, তবে অর্থের গুজব বা ধনশালীর অপবাদ হলেও তাতে আমার কোনো আপত্তি নেই। উদার, বিনয় বলে ওঠে। না না হে, লোকটা সত্যি চালাক ও বুদ্ধিমান ছিল বিনয়বাবু। একটা বিষয় অন্তত আমি নিশ্চিন্ত হলাম। কিরিটির কথা শেষ না হতেই ফ্যাটি প্রশ্ন করলে, কি? রামশঙ্করের প্রচুর অর্থ না থাকলেও বেশ কিছু অর্থ ছিল, যেহেতু লোকটা ছিল সত্যিকারের সঞ্চয়ী। কিরিটি জবাব দেয়। কেন কেন এ কথা বলছেন মিস্টার রায়? বিনয় প্রশ্ন করে। পরে বলবো, আগে ডাক্তারের কাহিনী শেষ হোক, কিরিটি জবাব দেয়। ফ্যাটি তার অর্ধসমাপ্ত কাহিনী আবার শুরু করতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে কিরিটি আবার প্রশ্ন করলে, আচ্ছা ডাক্তার, আপনি একটু আগে বলছিলেন রামশঙ্কর লোকটা অত্যন্ত অমায়িক ও মিশুকে ছিল। ধরে নিতে পারি তাহলে অনেকেই তার কাছে আসতো যেত। কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি সাধারণত কোন শ্রেণীর লোক বেশিরভাগ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতো? হ্যাঁ, কলকাতায় এক শ্রেণীর আদিবাসী আছেন, যাদের নিয়ে হয়তো পুরাতন আমলে কলকাতায় একটা ধনী সমাজ গড়ে উঠেছিল, এবং আজ যাদের সেই পৈতৃক আমলের পাকা ইমারত ও আশেপাশের কয়েক কাঠা জায়গা জমি ছাড়া বিস্তর অঙ্কটা প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে, এবং যাদের দু একজন বংশধর এখনও হয়তো অবশিষ্ট কিছু টাকার জোরে মার্চেন্ট অফিসের ক্যাশিয়ারের গদি নিয়ে এক ধরনের বিলাসে মগ্ন। আর বাকি বেশিরভাগই যাদের সকালবেলা 10টায় ঘুম ভেঙে বাড়ির রোয়াকে বা বৈঠকখানায় বসে সংবাদপত্রের পাতা উল্টিয়ে ও দিবানিদ্রা দিয়ে এবং বৈকালে কোচানো গিলে করা মিহি ধুতি পরে গিলে করা আদ্যির পাঞ্জাবি চাপিয়ে রোয়াকের উপরে বসে বসে রাত্রি 10টা পর্যন্ত পরনিন্দা ও পরচর্চার আড্ডা চলে। যাদের ছেলেরা স্কুলে ক্লাস 10 পর্যন্ত কোনো মতে গিয়ে বাকি জীবনটা তাসপাশা খেলে ও সিনেমা দেখে কাটিয়ে দেয়, সেই শ্রেণীর লোকেরাই রামশঙ্করের কাছে বেশি যাওয়া আসা করত। রামশঙ্কর ওয়াজ আ ক্লেভার গাই, ইয়েস। তারপর? পরশুর কথা বলছি। জানি না কী কারণে হঠাৎ সকালবেলাতেই দুই ভাইয়ে প্রচণ্ড তর্ক বিতর্ক হয়ে গেল। ব্যাপারটা কি সঠিক জানতে পারলাম না, যদিও কিন্তু দুপুরের দিকে দেখলাম নীরেনবাবু একটা ভাড়াটে গাড়ি ডাকিয়ে তার বাক্স ও বেডিং নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। রামশঙ্করবাবু বাধা দিলেন না? না, দেখলাম দোতলা জানালা দিয়ে রামশঙ্কর ছোট ভাইয়ের গৃহত্যাগের ব্যাপারটা যেন হতভম্ব হয়ে দেখছেন। বুঝলাম ঘটনাটা একটু বেশি দূরই এগিয়েছে। নীরেনবাবুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সমস্ত বাড়িটা যেন হঠাৎ ভয়ঙ্কর রকম স্তব্ধ হয়ে গেল। মাঝে মাঝে রামশঙ্করবাবুর তামাকের জন্য হাঁকডাক শোনা যেত, তাও আর শোনা গেল না। ক্রমে সন্ধে হয়ে এলো। অন্যান্য দিন বাড়ির 2-3টে ঘরে আলো জ্বলে, আজ মাত্র একটি আলো বারান্দায় জ্বলতে দেখা গেল। ফ্যাটিগুপ্ত একটু থেমে আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করলে। তারপর এলো সেই চরম মুহূর্ত। রাত্রি তখন বোধ করি 2:30-3টা হবে। ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আর্তচিৎকারে ঘুমটা ভেঙে গেল। রাত্রির কঠিন স্তব্ধ অন্ধকারের বুকে যেন চিৎকারটা শব্দের একটা আকস্মিক ঝড় জাগিয়ে মুহূর্তে আবার স্তব্ধ হয়ে গেল, এবং একটু পরেই দেখলাম রামশঙ্করের বাড়ির সমস্ত আলোগুলো দপদপ করে প্রায় একই সঙ্গে জ্বলে উঠল।
দেখলাম ভৃত্য জগা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। বুঝলাম রামশঙ্করের বাড়িতে কিছু ঘটেছে এবং চিৎকারটা সেই বাড়ির ভেতর থেকেই এসেছে। কৌতূহল হলো, জামাটা গায়ে চাপিয়ে বের হয়ে পড়লাম। হাজার হোক, ভদ্রলোকের সঙ্গে জানাশোনা ও পরিচয় আছে যখন, তখন একবার প্রতিবেশী হিসাবে খোঁজ নেওয়াও তো একটা দরকার। একটু থেমে ফ্যাটি আবার বলতে লাগলো, পাড়ার শিশির ডাক্তারকে সঙ্গে নিয়ে জগা বাড়িতে ঢুকছিল। শিশির ডাক্তারই অনেক দিন থেকে ও বাড়িতে চিকিৎসা করেন। আমিও তখন দরজা বরাবর পৌঁছেছি। প্রশ্ন করলাম, কি ব্যাপার জগা, বাবুর শরীর খারাপ নাকি? কে, ডাক্তার গুপ্ত নাকি? শিশিরবাবু প্রশ্ন করলেন। শুনলাম হঠাৎ নাকি ভয় পেয়ে রামশঙ্করবাবু কেমন হয়ে পড়েছেন। আমি আর শিশির ডাক্তার দোতলায় রামশঙ্করের শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলাম। ঘরের মধ্যে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। স্বল্পালোকে সমগ্র ঘরখানি যেন অদ্ভুতভাবে থমথম করছে। একটা আরাম কেদারার উপরে অর্ধশায়িতভাবে দেখা গেল রামশঙ্কর বাবুকে। চাপা আলোয় রামশঙ্করের মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠলাম। কোনো মানুষের মুখ যে এমন বিবর্ণ ও ফ্যাকাশে হতে পারে ধারণারও অতীত ছিল। বিন্দুমাত্র রক্তও যেন আর অবশিষ্ট নেই মুখের কোথাও। চোখ দুটো খোলা, মনে দুটো পাথরের মতো স্থির। নিদারুণ ভয়ে যেন হঠাৎ দুটি অক্ষিগোলক পাথরের মতো কঠিন স্থির হয়ে গিয়েছে। মুখের রেখায় একটা বীভৎস, অসহায়, কুঞ্চিত আর্ততা। প্রথম দৃষ্টিতেই বুঝতে কষ্ট হলো না যে ইতিপূর্বেই রামশঙ্করের মৃত্যু ঘটেছে। জীবনে বহুভাবে, বহুবার মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়াতে হয়েছে, কিন্তু এর আগে এমন বীভৎস মৃত্যুর রূপ দেখেছি বলে মনে পড়ে না। কেদারার দুপাশ দিয়ে দুটো হাত অসহায়ভাবে ঝুলছে, আর ঠিক পাশেই তার চিরসাথী পার্সটা দুভাগ হয়ে আছে। নিষ্ঠুর নখরে কে যেন সেটাকে দুটুকরো করে ছিঁড়ে ফেলে রেখে গিয়েছে। পূবের জানালাটা খোলা ছিল। হঠাৎ এক ঝলক হাওয়া এসে ঘরের মধ্যে ঢুকে যেন একটা আতঙ্কের শিহরণ দিয়ে গেল। আমি ও শিশির ডাক্তার পরীক্ষা করে নিঃসংশয় হলাম রামশঙ্করের মৃত্যু সম্পর্কে। আবার ভৃত্য জগার মুখ থেকে যা শুনলাম, জগা চিরদিন রামশঙ্করের ঘরের সামনে বারান্দাতেই শোয়। কারণ রাত্রে দু একবার রামশঙ্করের কেবল যে তামাক খাবারই প্রয়োজন হতো তাই নয়, লোকটা একটু ভীতু প্রকৃতিরও ছিল। হঠাৎ রাত্রে রামশঙ্করের চিৎকার শুনে জগার ঘুম ভেঙে যায়। সে ধড়ফড় করে উঠে ঘরের মধ্যে ঢুকে দেখে রামশঙ্কর বিছানা থেকে উঠে টলতে টলতে চেয়ারটার উপরে পড়ে গেলেন এবং অস্ফুটভাবে বললেন, ভূত, ভূত। তারপরই কথা বন্ধ হয়ে গেল। দু চারবার ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে জগা শিশির ডাক্তারকে ডাকতে ছুটে যায়। মৃতদেহটা ভালো করে পরীক্ষা করেছিল ডাক্তার? হ্যাঁ। দেহে কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল? না। আপনি শিওর? হ্যাঁ। পুলিশে খবর দেওয়া হয়েছিল? না। তারপরই হঠাৎ কিরিটি বলে ওঠে, দ্য ম্যান ওয়াজ অ্যান ইডিয়েট। কে? প্রশ্ন করলাম আমি। কে আবার? খুনি না হলে অমন ইডিওটিক কনফেশন কেউ দেয়? বোকার মতোই সকলে আমরা কিরিটির মুখের দিকে তাকালাম।
পরের দিন নীরেনবাবু এসে ব্যাপারটা নিয়ে আর বিশেষ কোনো গোলমাল করতে বারণ করেছিলেন বলে বোধ হয়, তাই না? মাই গুডনেস, হাউ দ্য ডেভিল ইউ কুড গেস, মিস্টার রায়। স্রেফ আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি ডাক্তার, কিরিটি হাসতে হাসতে জবাব দেয়। তবে কি তুই বলতে চাস কিরিটি নীরেনবাবু? আমার কথায় বাধা দিল কিরিটি। না, নীরেনবাবু খুন করেননি। তবে দ্যাট আনলাকি 100 রুপি নোট ইজ দ্য রুট অফ অল। মানে? মানে আক্কেল সেলামি। রামশঙ্করের বাড়ির ছাদ কিংবা আশপাশ ভালো করে পরীক্ষা করা প্রয়োজন। ডাক্তার, আজ যদি সেটা করে সন্ধ্যের দিকেই জানাতে পারো, বলে দেব খুনিকে। তখনকার মতো সভা ভঙ্গ হলো, কারণ কিরিটি তার ল্যাবরেটরি কক্ষে গিয়ে প্রবেশ করল। অত্যুৎসাহী ডাক্তার আমাদের ফ্যাটি গুপ্তা। আমি তখন আর কিরিটির ওখান থেকে বাসায় যাইনি, ওখানেই ছিলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো, কিরিটির শব্দ শোনা যায়। ডাক্তার, কি বললে? কিছুই পাওয়া যায়নি? ও আচ্ছা, খানিকটা ছাই বা পোড়া কাগজ? দেখো দেখো, ভালো করে দেখো, বলে কিরিটি হাসতে হাসতে আবার ফোনটা নামিয়ে রাখল। পরের দিন বেলা 9:15 সময় ফ্যাটি গুপ্তর পুনরাবির্ভাব হলো। তারপর কি সংবাদ? কিরিটি প্রশ্ন করে। রান্নাঘরের পাশে ছোট্ট একটা ঘর, তাতে কয়লা ঘুঁটে ইত্যাদি থাকে। তার মধ্যে খানিকটা পোড়া কাগজের মতো পাওয়া গেছে, অ্যান্ড দ্যাটস অল। কোথায় সে পোড়া কাগজ? এনেছো সঙ্গে করে? হ্যাঁ, বলতে বলতে কাগজ মোড়া খানিকটা পোড়া কাগজ ফ্যাটি বার করে কিরিটির হাতে দেয়। খানিকটা ছাই ও কালো পোড়া একটু শক্ত কাগজের কিছুটা অংশ। ছাই ও পোড়া কাগজটা দেখতে দেখতে মৃদু অথচ সুস্পষ্ট সখেত কণ্ঠে কিরিটি বলে, আহা, ভূতকেও শেষ পর্যন্ত পুড়ে মরতে হয়, হায় রে দুর্দৈব। এমন সময় ফ্যাটিগুপ্ত আবার বলে ওঠে, বেচারি নীরেনবাবু তাঁর দাদার মৃত্যুতে অত্যন্ত শকড হয়েছেন। আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন। জগাও সঙ্গে আছে। বিদ্যুৎস্পৃষ্টের মতোই যেন চমকে কিরিটি ফিরে দাঁড়ায়। মুহূর্তে যেন কিরিটির মুখের সহজ ভাবটুকু কঠিন এক অভিব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কে কে যাবে বললে ডাক্তার? নীরেনবাবু কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন জগাকে নিয়ে। কোথায়? কবে? আসামে, আজ দুপুরে। কিরিটি আর দ্বিরুক্তি না করে চট করে পাশের ঘরে গিয়ে ফোনটা তুলে কোথায় যেন ফোন করতে লাগলো, এবং একটু পরে এ ঘরে ফিরে এসে বললে, বেলা 11টা, 12:20 আসাম মেল ছাড়বে, চলো এক্ষুনি শিয়ালদহে যাব। শিয়ালদহ স্টেশনে? ফ্যাটি প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ, চলো। আসাম মেল ছাড়তে তখনও 8 ঘন্টা দেরি। যাত্রীদের গোলমালে প্ল্যাটফর্মটি মুখরিত। নীরেনবাবুকে খুঁজে পেতে দেরি হলো না। একটা ফার্স্ট ক্লাস কামরায় জিনিসপত্র গুছাচ্ছিলেন জগার সাহায্যে। আমাদের সকলকে হুড়মুড় করে কামরার মধ্যে ঢুকতে দেখে এবং বিশেষ করে দলের মধ্যে ফ্যাটিকে দেখে নীরেনবাবু মুখ তুলে তাকালেন। কে? ডাক্তার গুপ্ত? আপনি? কি ব্যাপার? এবারে কিরিটি এগিয়ে গেল। আপনারই নাম বোধহয় নীরেনবাবু, রামশঙ্করবাবুর ভাই। হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ইতিপূর্বে কখনো তো দেখেননি, চিনতে পারছেন না। আমার নাম কিরিটি রায়। আপনাকে ও আপনার ভৃত্য জগাকে রামশঙ্করবাবুর হত্যাপরাধে। ইতিমধ্যেই পুলিশ ইন্সপেক্টর মিস্টার সেন কামরার মধ্যে উঠে
আমাদের পশ্চাতে এসে দাঁড়িয়েছিলেন। তিনি কিরিটির অর্ধসমাপ্ত কথাটা শেষ করতে করতে এগিয়ে এলেন। গ্রেপ্তার করা হলো। দুদিন পরেই আমরা জানতে পেরেছিলাম বাইরে থেকে রামশঙ্কর লোকটাকে অতি সাধারণ ও নির্বিরোধী বলে মনে হলেও আসলে সে গোপনে চোরাই মালের বেচাকেনা চালাতো এবং সেটাই ছিল তার অর্থাগমের পথ। লোকটা ছিল সত্যিকারের সঞ্চয়ী। ব্যাংকের আয়রন সেফ থেকে সে তার নিজের গুপ্তস্থানে টাকাটা জমিয়ে রাখা ঢের বেশি নিরাপদ মনে করত। সেই কথারই জের টেনে কিরিটি বলছিল, দাদার এই মানসিক বৃত্তিটা নীরেনবাবুর ভালো করেই জানা ছিল, যদিচ সে জানত না কোথায় সেই অর্থ লুকোনো আছে বা সঞ্চয়ের গুপ্ত সেফটা কোথায়। সংবাদটা জানত জগা, ভৃত্য ওই বাড়ির। জগা লোকটা মেদিনীপুরের বাসিন্দা হলেও বহু কাল ধরে কলকাতা শহরে থেকে কিছুটা লেখাপড়াও শিখেছিল হয়তো। রামশঙ্কর লোকটা যতই মিতব্যয়ী হোক না কেন, তার মধ্যে অর্থের প্রাচুর্যের জন্য একটা অদ্ভুত কমপ্লেক্স ডেভেলপ করেছিল। মনোবিজ্ঞানে হয়তো ও জিনিসটাকে এক ধরনের ক্ষুধা বলা যেতে পারে। করায়ত্ত শিকারকে থাবার নিচে রেখে ব্যাঘ্র যেমন আনন্দ পায়, তেমনি প্রচুর অর্থের মালিক হয়ে সামান্য একটা 100 টাকার নোট সর্বদা নিজের পার্সের মধ্যে রেখে ও 10 জনকে দেখিয়ে রামশঙ্কর একটা অদ্ভুত বিকৃত আনন্দ উপভোগ করত। তৃপ্তির এক বিকৃত অভিব্যক্তি। কিন্তু তাহলেও ওই শ্রেণীর লোকেরা চিরদিনই বজ্র আঁটুনি দিতে গিয়ে গেরোটা ঢিলে করে রাখে নিজের একান্ত অজ্ঞাতেই। সেই জন্যই নিজের ভ্যানিটিকে পরিপোষণ করতে গিয়ে রামশঙ্কর সর্বদা যেমন 100 টাকার নোটটা নিজের কাছে রাখত, তেমনি সেই নোটটার মধ্যেই হয়তো কোথাও লেখা ছিল কোনো সাংকেতিক ভাষায় তার গুপ্ত সিন্ধুকের চাবিকাঠির সন্ধানটা। এই সংবাদটা নীরেনের পক্ষে পাওয়া সম্ভবপর না হলেও আরও একজনের পক্ষে জানাটা হয়তো তেমন অসম্ভব ছিল না, এবং হয়েছিল তাই। বাধা দিলাম আমি, তবে কি খুনি? আমার কথাটা কিরিটি শেষ করতে দিল না। বললে, এখনও কি তাতে তোমার কোনো সন্দেহ আছে সুব্রত? তবে নীরেনবাবুকে গ্রেফতার করা হলো কেন? প্রশ্ন করে ফ্যাটি। সেই কথাতেই আসছি। ডাক্তার গুপ্তর কথাতেই আমরা জানতে পারি রামশঙ্কর লোকটা ছিল অত্যন্ত ভীতু প্রকৃতির। হত্যাকারী এই কথাটা খুব ভালো করে জানতো বলেই তার মৃত্যুবানটা আরও সহজ করে তৈরি করলে। মৃত্যুবান? ফ্যাটি প্রশ্ন করল। হ্যাঁ, মৃত্যুবান, এবং সেটা হলো সামান্য একটি মুখোশ। মধ্যরাত্রে ভীতু প্রকৃতির রামশঙ্কর আকস্মিকভাবে জেগে ওঠে। সামনে আধঘুমন্ত চোখে একটা ভয়ঙ্কর মুখোশ পরিহিত লোককে দেখে আর্তস্বরে চিৎকার করে উঠলেন। এবং এক্ষেত্রে যা হয়, ভীরু প্রকৃতির মনে ওই আকস্মিক আঘাত অত্যন্ত মর্মান্তিক হলো। ফলে হলো মৃত্যু। কিন্তু আমি প্রশ্ন করতে যেতেই কিরিটি আবার বাধা দিয়ে বললে, বুঝেছি তোমার প্রশ্নটা কী সুব্রত। হত্যাকারীর ইচ্ছা ছিল অস্বাভাবিকভাবে ভয় দেখিয়ে রামশঙ্করকে অজ্ঞান করে তার জামার পকেট হতে নোট সমেত পার্সটা নিয়ে সরিয়ে ফেলবে এবং পরে সকল প্রকার সন্দেহের বাইরে থেকে নির্বিঘ্নে কাজ হাসিল করে নেবে। কারণ অনুসন্ধানে নিশ্চয়ই হত্যাকারীও জানতে পেরেছিল নোট সমেত পার্সটা সদা সর্বদা রামশঙ্কর নিজের কাছেই রাখেন, এবং কী শীত কী গ্রীষ্ম, ঘুমের সময়ও জামা পরে শুতেন যখন, সেক্ষেত্রে সেই জামার বুক পকেটে যে সেটা থাকতো এ সম্পর্কেও স্থির নিশ্চিত হয়েছিল। এবং একমাত্র কোনো অস্বাভাবিক কারণ ছাড়া কোনো সুস্থ ব্যক্তি যে কী শীত কী গ্রীষ্ম গায়ে জামা দিয়ে শুতে পারে না, এটাও বোঝা সাধারণ কোনো ব্যক্তির পক্ষেই কষ্টকর নয়।
আর ওইটাই ছিল প্রকৃষ্ট পন্থা। গুপ্ত একটি বস্তুকে অন্যের সন্দেহ হতে বাঁচিয়ে নিজের কাছে আয়ত্তের মধ্যে চোখে চোখে সর্বদা রাখবার। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত রাজা পরীক্ষিতের মতোই ব্রাহ্মণ রূপান্তরিত হলো সর্পে এবং হানল মৃত্যু ছোবল। নিয়তি। বিশ্বাস হলো অবিশ্বাস। রামশঙ্কর হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্তেও ভাবতে পারেনি শেষ পর্যন্ত তারই ভৃত্যের হাতে এইভাবে তাকে অপমৃত্যু বরণ করতে হবে। যা হোক, জগা যখন দেখলে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গেছে, মৃতদেহটা তুলে কেদারার উপরে শুইয়ে দিয়ে প্রথমেই অভীষ্ট বস্তুটি হাতিয়ে নিয়ে এবং অন্যের উপরে সন্দেহ আরোপ করবার জন্য ব্যাগটাকে দুটুকরো করে ছিঁড়ে ফেলে রেখে ডাক্তারের ওখানে ছুটল। নীরেনবাবু তার দাদাকে সত্যই ভালোবাসতেন, তাই আগের দিন ঝগড়া করে চলে গেলেও পরের দিনই আবার সকালে ফিরে আসেন এবং এসেই দাদার মৃত্যু সংবাদ শুনে স্তম্ভিত হয়ে যান বেচারি। নীরেনবাবু বুদ্ধিমান, সমস্ত ব্যাপারটা শুনেই আসল ঘটনাটা বুঝতে তাঁর দেরি হয় না এবং জগাকে হয়তো চেপে ধরেন। জগাও ঘটনার পরিস্থিতিতে ঘাবড়িয়ে গিয়ে এক্ষেত্রে একটা আপোষে মিটমাট করে নেওয়ায় আপাতত বুদ্ধিমানের কাজ মনে করে হয়তো রাজি হয়ে যায়। কাজেই এরপর কিছুদিনের জন্য কলকাতা ত্যাগ করা ছাড়া আর উপায় কি? নীরেনকে তাহলে গ্রেপ্তার করানো হলো কেন? প্রশ্ন করে প্যাটি। রামশঙ্করের হত্যা ব্যাপারে স্বার্থের খাতিরে স্বেচ্ছায় সত্য গোপন করার দোষে নীরেনকে গ্রেফতার করানো হয়েছে। পরোক্ষভাবে হি বিকেম দ্য হেল্পিং হ্যান্ড। কিন্তু বোকাই বলবো তাকে, সে তো অনায়াসেই জগাকে ধরিয়ে দিয়ে টাকাটা পেতে পারত। ফ্যাটি বলে, না হে না, আসল চাবিকাঠিটাই তো ছিল সেই আনলাকি 100 রুপি নোটটার মধ্যে। বেগতিক দেখলে জগা যে সেটার সম্পর্কে একেবারে মুখ বন্ধ করতো না তারও তো কোনো স্থিরতা ছিল না, এবং জগার মতো লোকের পক্ষে সেটাই তো বেশি সম্ভব ছিল। কিরিটি চুপ করল। এতক্ষণ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা গল্প ছায়া মৃত্যু।